It's story time. নমস্কার, আমি সুজয় and welcome again to our channel Story Time with সুজয়। বাংলা সাহিত্যের নানা স্বাদের গল্প নিয়ে আমাদের এই চ্যানেল স্টোরি টাইম উইথ সুজয়। আমাদের চ্যানেলে আজ আপনাদের জন্য মঞ্জিল সেনের লেখা রাতের আতঙ্ক। গল্প পাঠে রয়েছে সুজয়, শ্রীমন্ত এবং রনি। গল্পের প্রধান চরিত্রগুলি হল সুব্রত, অরুণ এবং মিস্টার লেবাও। এই গল্পটি আমরা মঞ্জিল সেনের ভয় সমগ্র এক এই বইটি থেকে নিয়েছি। শুরু হচ্ছে মঞ্জিল সেনের লেখা রাতের আতঙ্ক। বাল্যবন্ধু অরুণের চিঠিটা আমি মনোযোগ দিয়ে পড়ছিলাম। ও লিখেছে, প্রিয় সুব্রত, আমার এই চিঠিটা পেয়ে তুই হয়তো আশ্চর্য হয়ে যাবি। হঠাৎ তোকে চিঠি লিখলাম কেন? কলকাতা শহরের হট্টগোলের বাইরে যে কি সুন্দর একটা জগৎ আছে তা তুই কল্পনাই করতে পারবি না। পাহাড় আর বনময় পরিবেশের আমাদের এই জায়গাটা এক কথায় নন্দনকানন। কিছুদিনের জন্য এখানে চলে আয়, তুই মুগ্ধ হয়ে যাবি। বুনো হাঁস আর শিকার প্রচুর মিলবে। তোর শিকারের নেশা প্রাণ ভরে মেটাতে পারবি। তাছাড়া রহস্যের গন্ধ পেলে তুই তো আর কিছু চাস না। তাও আছে এখানে, বিশদভাবে চিঠিতে লেখা সম্ভব নয়। এখানে এলেই সব জানতে পারবি। বিশেষ করে এই রহস্য উদ্ঘাটনের জন্যই তোকে আসতে লেখা। আমি হিমশিম খেয়ে যাচ্ছি। কবে আসবি জানাস, আমি সব ব্যবস্থা করে রাখবো। ভালোবাসা জানিস, ইতি অরুণ। পুনশ্চ, এইমাত্র একটা সাংঘাতিক খবর এসেছে। শুনে আমি হতবুদ্ধি হয়ে গেছি। সে কারণেও তোর একবার আসা প্রয়োজন। আমি চিঠিটা 2-3 বার পড়লাম। অরুণ যে ঘোরতর সমস্যায় পড়েছে সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। ওর চিঠির শেষের দিকে একটা অসহায়তার সুর আমার কানে বেজে উঠল। আমি মনস্থির করে ফেললাম। চিঠির প্যাডটা টেনে নিয়ে খসখস করে লিখে ফেললাম, কবে রওনা দিচ্ছি। একটা ছোট পাহাড়ি স্টেশনে আমি নামলাম। অরুণ যেন ব্যগ্রভাবে আমার অপেক্ষা করছিল। আমাকে সে জড়িয়ে ধরল। চিপে চেপে আঁকা বাঁকা রুক্ষ পাহাড়ি পথ ধরে আমরা চললাম। চারিদিকে দৃশ্য এত সুন্দর যে কলকাতার প্রাসাদ নগরীতে বাস করে আমরা তা কল্পনাও করতে পারবো না। যেদিকে দৃষ্টি যায় শুধু পাহাড় আর পাইন বনের সবুজ শোভা। পথের পাশে বুনো গাছের ঝোপ। লাল, নীল, হলদে, বেগুনি রং বেরঙের সব ফুল ফুটে ঝোপগুলি অপূর্ব দেখাচ্ছে। প্রকৃতি যেন অকৃপণ হাতে তার সব সৌন্দর্য উজাড় করে ঢেলে দিয়েছে। ভালো কথা, আমরা যেখানে যাচ্ছি অরুণ সেই থানার দারোগা। রাত্রে খাওয়া দাওয়ার পাট চুকলে আমি একটা আরাম কেদারায় গায়ে এলিয়ে দিয়ে বললাম, এবার তোমার রহস্যকাহিনী শোনা যাক। অরুণ আমার মুখোমুখি বসল। তারপর এক চমকপ্রদ কাহিনী শোনালো। ওই অঞ্চলে কিছুদিন ধরে একজনের পর একজন অসুস্থ হয়ে পড়ছে। রোগটা যে কি তা কিছু ধরা যাচ্ছে না। প্রথমে একটি স্বাস্থ্যবতী মেয়েই এই রোগের কবলে পড়ে। এখানকার অধিকাংশ লোকই পাহাড়ি, শক্ত সমর্থ চেহারা। দেখতে দেখতে অসুস্থ পুরুষ কি নারীর শরীর শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে, যেন তাদের শরীরে রক্ত কেউ নিংড়ে নিয়েছে। হাসি খুশি জোয়ান মানুষগুলির অস্বাভাবিক ফ্যাকাশে আর কোটরগত চক্ষু প্রেতের কথা মনে করিয়ে দেয়। এই ঘটনায় ওই অঞ্চলের দারুণ আতঙ্কের সৃষ্টি হয়েছে। পাহাড়িদের বিশ্বাস কোনো অপদেবতা বা পিশাচ এসে তাদের মুলুকে আস্থানা গেড়েছে এবং মানুষের রক্ত শুষে খাচ্ছে। তাদের এই বিশ্বাসের মূলে রয়েছে একটি কারণ। সেটা হলো প্রত্যেক অসুস্থ ব্যক্তির গলায় পাশাপাশি দুটো ক্ষতচিহ্ন দেখা গেছে। সূক্ষ্ম ক্ষত, যেন কেউ তীক্ষ্ণ অস্ত্রের ধারালো অগ্রভাগ গলায় ফুটিয়ে দিয়েছে। 2 বিন্দু রক্ত জমে আছে সেই ক্ষত দুটোর মুখে। অসুস্থ ব্যক্তিদের 3 জন মারা গেছে। এখন একজন ওই রোগে আক্রান্ত হয়েছে। অবশ্য অসুস্থ হবার সঙ্গে সঙ্গেই রোগীরা মারা যাচ্ছে না। ধীরে ধীরে রক্তশূন্যতায় ভুগে শেষ পর্যন্ত রক্তহীন হয়েই তারা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। অসুস্থ অবস্থায়
তারা এমন সব অসংলগ্ন প্রলাপ বকছে যার কোনো মাথা মুন্ডু নেই। তবে তাদের চোখে মুখে একটা নিদারুণ ভয়ের চিহ্ন সবাই লক্ষ্য করেছে। অরুণের বক্তব্য শেষ হলে আমি বেশ কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করলাম। ব্যাপারটা যে রহস্যময় তাতে সন্দেহ নেই। কোনো কিছু নেই, একজন জোয়ান পাহাড়ি অসুস্থ হয়ে পড়ছে, অথচ অসুখের কারণ নির্ণয় করা যাচ্ছে না। দেখতে দেখতে তাদের শরীর পাণ্ডুর হয়ে বীভৎস রূপ নিচ্ছে। তাদের অসংলগ্ন প্রলাপ, মুখে আতঙ্কের চিহ্ন, সব মিলিয়ে ব্যাপারটা যেন ভুতুড়ে দেখাচ্ছে। সবচেয়ে যা আমাকে ভাবিয়ে তুলল তা হচ্ছে তাদের গলার সূক্ষ্ম ক্ষতের চিহ্ন। কে বা কারাই ক্ষতের সৃষ্টি করছে, কেমন করেই বা করছে? সবচেয়ে বেশি আমার যা আশ্চর্য লাগলো তা হলো একজনের পর একজনের এই রোগের কবলে পড়া। একসঙ্গে একজনের বেশি কখনো অসুস্থ হয়নি। কেন? অরুণকে প্রশ্ন করে জানতে পারলাম সবকটা ক্ষেত্রেই রোগ ধরা পড়েছে সকালে, অর্থাৎ রাত্রে কোনো না কোনো সময়ে ওই হতভাগ্য লোকগুলি রোগে আক্রান্ত হয়েছে। কথা বলতে বলতে বেশ রাত হয়ে গেল। যদিও সেটা এপ্রিল মাস, তবু উঁচু পাহাড়ি উপত্যকা বলে আমার বেশ শীত করছিল। শরীরটাকে গরম করার জন্য আমি একটা চুরুট ধরালাম। তারপর গায়ে ওভারকোট চড়িয়ে অরুণকে বললাম, চলো একটু ঘুরে আসি। প্রথমে অবশ্য সে আপত্তি করেছিল, কিন্তু আমি ওর কোনো বারণই শুনলাম না। বেরিয়ে পড়লাম দুজনে। অরুণ একটা 5 ব্যাটারির টর্চ নিল, আমি নিলাম আমার 12 বোরের বন্দুকটা। পাহাড়ি জায়গা, বলা যায় না যদি কোনো হিংস্র জন্তুর মুখোমুখি পড়ে যায়। আকাশ পরিষ্কার, অসংখ্য তারা ঝলমল করছে। ঠান্ডা হাওয়ায় আমি তীব্র শীত অনুভব করলাম। অরুণকে আমি বললাম, অসুস্থ ব্যক্তির বাড়ির চারপাশটা একবার ঘুরে দেখতে চাই। পথ বেশ কিছুটা চড়াই, তারপর আবার নিচের দিকে নেমে গেছে। উঁচু নিচু পথে কিছুটা হাঁটতেই আমার শরীর গরম হয়ে উঠল। পরিশ্রম কম নয়। আকাশে নৈশবিহারী পাখিরা উড়ে বেড়াচ্ছে, পেঁচা, বাদুড়, আরও কত কি নাম না জানা পাখি। মাঝে মাঝে বাদুড় ছাড়াও বেশ বড় বড় পাখি উড়ে যাচ্ছে, বিচিত্র কণ্ঠে সব ডেকে উঠছে। সমস্ত অঞ্চলটা সুষুপ্তির কোলে ঢলে পড়েছে। নিশাচর পাখিদের ডাকে রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান করে দিচ্ছে। যে বাড়িটা আমাদের গন্তব্যস্থল ছিল তার কাছাকাছি আসতেই একটা বাদুড় আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। প্রকাণ্ড কালো বাদুড়। এত নিচু দিয়ে পাখিটা উড়ে গেল যে আমরা ওটাকে স্পষ্ট দেখতে পেলাম। পাখিটাও আমাদের লক্ষ্য করেছিল। কালো জলজলের চোখ। আমার গা কেমন যেন ছমছম করে উঠল। আমরা বাড়িটার কাছে এসে দাঁড়ালাম। দরিদ্র পাহাড়ির কুঁড়ে চালাটা বড় বড় পাতায় ছাওয়া। বেশিরভাগ কুঁড়েই ওই ধরনের। আমরা বাড়ির চারপাশে একবার চক্কর দিয়ে আবার ফেরার পথ ধরলাম। পরদিন সকালে আমি অরুণকে নিয়ে সমস্ত অঞ্চলটা ঘুরে দেখতে বেরোলাম। ঘুরতে ঘুরতে আমরা এক জায়গায় এসে দাঁড়ালাম। একটা পাহাড়ি নদী সবেগে ছুটে চলেছে। সামনে খাড়া পাহাড়। নদীর তীরে পাহাড়ের কোল ঘেঁষে একটা পাথরের দুর্গের মতো বাড়ি। ওই অঞ্চলে এমন একটা বাড়ি দেখব এ আমি কল্পনাও করতে পারিনি। আমি অরুণকে জিজ্ঞাসা করলাম, বাড়িটা কার? অরুণ বলল, ওটা প্রাচীন এক জমিদার বংশের আদি নিবাস। একসময়ে তাদের শুধু এই অঞ্চলই নয়, আশেপাশের অঞ্চলগুলোতেও দুর্দণ্ড প্রতাপ ছিল। অত্যাচারী বলেও তাদের যথেষ্ট দুর্নাম ছিল। শেষ পর্যন্ত প্রজারা ক্ষেপে গিয়ে বিদ্রোহ করে। একদিন গভীর রাত্রে তারা দলবদ্ধ হয়ে দুর্গবাড়ি আক্রমণ করে। তাদের রোধানলে জমিদার বংশের সকলেই নিহত হয়। শুধু একজন পালিয়ে বাঁচে। এতদিন বাড়িটা খালি পড়েছিল। আগাছার জঙ্গলে ভেতরটা ভরে গেছিল। কিছুদিন হলো যিনি পালিয়ে বেঁচেছিলেন তার এক বংশধর আবার ফিরে এসেছেন।
জঞ্জাল পরিষ্কার করে বাড়িটা মেরামত করেছেন। ভদ্রলোক বেশ কিছুদিন বিলেতে ছিলেন। অমায়িক, জমিদার সুলভ দম্ভ নেই। অরুণের সঙ্গে নিজে এসে আলাপ করে গেছেন। মনে হয় বেশ ধনী, কারণ বহুদিনের অব্যবহৃত এই প্রকাণ্ড বাড়িটা সংস্কার করতে প্রচুর টাকা পয়সাও নিশ্চয়ই খরচ হয়েছে। ভদ্রলোক অবিবাহিত, কাজ থেকে অবসর নিয়ে এসেছেন। বাকি জীবনটা পূর্বপুরুষদের পিঠেতেই কাটিয়ে দেবেন, এই তার ইচ্ছে। সাম্প্রতিক রহস্যজনক ঘটনায় তিনিও নাকি বেশ আগ্রহ দেখাচ্ছেন। মাঝে মাঝে রাত্রে টহল দিয়ে বেড়ান, যদি সন্দেহজনক কিছু চোখে পড়ে এই আশায়। আমার প্রশ্নের উত্তরে অরুণ জানালো, ভদ্রলোকের নাম মিস্টার লেবং। ভদ্রলোক শুধু একজন অনুচর নিয়ে বিরাট বাড়িটায় বাস করেন। আমাদের কথার মধ্যেই দুর্গাবাড়ির প্রকাণ্ড লোহার গেটটা খুলে গেল, আর মিস্টার লেবংকে সেই প্রথম দেখলাম আমি। আমাদের দেখে তিনি এগিয়ে এলেন। ভদ্রলোক বেশ লম্বা, প্রায় 6 ফুট। সামনের একটু ঝুঁকে হাঁটেন। অরুণ আমাদের পরিচয় করিয়ে দিল। আমার পরিচয় শুনে তিনি চোখ কপালে তুলে কৃত্রিম ভয়ের সুরে বললেন, পাকা শিকারী, তার উপর রহস্য সন্ধান, সাবধানে থাকাই ভালো। কে জানি আমার অতীত জীবনের কোনো রহস্য যদি ভেদ করে দেন। তার কথার ভঙ্গিতে আমরা হেসে উঠলাম। তিনিও হাসিতে যোগ দিলেন। ভদ্রলোকের বয়স হয়েছে, কিন্তু মুখে বার্ধক্যের ছাপ তো পড়েইনি, বরং তারুণ্যের আভাসই চোখে পড়ে। ভদ্রলোকের চোখ দুটো বেশ বড় বড়, গভীর দৃষ্টি যেন অন্তর্ভেদী। মুখে একটা আভিজাত্যের ছাপ লক্ষ্য না করে পারা যায় না। বেশ সুপুরুষ বলা চলে। তবে হাসবার সময় তার সামনের দুটো দাঁত বেরিয়ে পড়ে, ছুচালো দাঁত। সমস্ত মুখের মধ্যে ওই দুটোই বেমানান। হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চললাম। বর্তমান রহস্য সম্বন্ধেও আমাদের আলোচনা হলো। মিস্টার লেবং বললেন, যতদিন যাচ্ছে ক্রমশই তিনি হতাশ হয়ে পড়ছেন। অশিক্ষিত পাহাড়িদের বদ্ধমূল বিশ্বাসটাও তিনি এখন আর উড়িয়ে দিতে পারছেন না। এ প্রসঙ্গে স্কটল্যান্ডের একটা ভয়াবহ ঘটনার কথা তিনি বললেন। তিনি নিজে ওই সময় স্কটল্যান্ডে ছিলেন। একজন দুর্দান্ত খুনিকে ফাঁসি দেওয়ার পর কবর দেওয়া হয়। তার কয়েক রাত পর থেকেই পরপর কয়েকটা ঘটনায় পুলিশ সন্ত্রস্ত হয়ে পড়ে। প্রথম ঘটনায় এক গ্রাম্য চাষি রাত্রে যখন বাড়ি ফিরছিল, তখন ভয়ঙ্কর একটা জীব অতর্কিতে তাকে আক্রমণ করে মাটিতে ফেলে দেয়। তারপর তার গলায় দাঁত বসিয়ে রক্ত পান করতে থাকে। কয়েক রাত পরে ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এবার এক তরুণী ওই জীবের শিকার হয়। অবশ্য কোনো ক্ষেত্রেই আক্রান্তরা প্রাণ হারায়নি, কিন্তু তাদের প্রচুর রক্তক্ষয় হয়েছিল। পুলিশ চিন্তা করে দেখল, কবরখানার পাশ দিয়ে হাঁটা রাস্তা চলে গেছে। দুবারই ওই পথের উপরই জীবটা আক্রমণ চালিয়েছে। তারা ফাঁদ পাতল। এক রাত্রে ওই পথের আশেপাশে সমস্ত পুলিশের লোক লুকিয়ে রইল, আর একজন সাধারণ পোশাকে ওই পথ দিয়ে আস্তে আস্তে যেতে লাগলো। গত দুবারই ঘটনা ঘটেছিল রাত 10টার পর, তাই ফাঁদও পাতা হলো ওই সময়। অল্প চাঁদের আলোয় সব অস্পষ্ট দেখাচ্ছিল। হঠাৎ একটা আর্তচিৎকারে পুলিশের দল সজাগ হয়ে উঠল। তারা তাদের সঙ্গীকে লক্ষ্য করে ছুটল। সে মাটিতে পড়েছিল, আর তার উপর ঝুঁকেছিল একটা প্রাণী। কয়েক জোড়া পায়ের শব্দে যেন বাধা পেয়েই সে প্রাণীটা তার শিকার ছেড়ে উঠে দাঁড়ালো। বীভৎস মুখ, অমানুষিক। মুখের কষ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সবে রক্ত চুষতে শুরু করেছিল। এমন সময় বাধা পেয়ে সে হিংস্রভাবে তেড়ে এলো, কিন্তু অতগুলি লোক দেখে সে শেষ পর্যন্ত পিছন ফিরে দৌড় মারল। একজন তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ল। গুলি তার গায়ে বিঁধল, কিন্তু কিছুই হলো না। তার পেছনে পুলিশের দলও ছুটল। সেই অমানুষিক জীবটি কবরখানায় ঢুকে এক জায়গায় অদৃশ্য হয়ে গেল।
তার অনুসরণকারীরাও সেখানে এসে দাঁড়ালো। তারপর যে দৃশ্য তারা দেখল তা ভয়ঙ্কর। সেই কুখ্যাত খুনির কবরটা খোঁড়া, কফিন দেখা যাচ্ছে। কফিন এসে শুয়ে আছে আর পূর্ণ দৃষ্টি মেলে তাকিয়ে আছে তাদের দিকে। সেই দৃষ্টিতে যেন অপরিসীম ঘৃণা ঝরে পড়ছে। দুই কসবে ক্ষীণ রক্তের ধারা তখনও মুছে যায়নি। পুলিশের দল আতঙ্কে শিউরে উঠল। তারা আর সেখানে দাঁড়ালো না, পালিয়ে বাঁচল। সারা রাত ধরে পরামর্শ চলল, বিশেষজ্ঞরা এলেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো দিনের বেলা কফিন থেকে দেহটাকে বের করে পুড়িয়ে ফেলা হবে। বিশেষজ্ঞরা এটা বুঝেছিল যে রাত্রে ওই জীবটা পিশাচ হয়ে উঠলেও দিনে ওর কোনো ক্ষমতা থাকে না। পরদিন দেহটাকে কফিন থেকে বয়ে নিয়ে এসে ইলেকট্রিক চুল্লিতে শোয়ানো হলো। সুইচ টেপা মাত্রই চুল্লির আগুন জ্বলে উঠে দেহকে স্পর্শ করল, আর সঙ্গে সঙ্গে জ্বলন্ত আগুনের চিতা থেকে এক অমানুষিক আর্তনাদে সমবেত সকলের শরীর যেন হিম হয়ে গেল। যাই হোক, শরীরটা পুড়ে ছাই হয়ে যাবার পর থেকে আর কোনো উৎপাত হয়নি। মিস্টার লেবং তার কাহিনী শেষ করে আমাদের মুখের দিকে তাকালেন। বোধহয় আমাদের প্রতিক্রিয়া বুঝতে চাইলেন। আমি আর চোখে তাকিয়ে দেখলাম অরুণের মুখ সাদা হয়ে গেছে। আমি মিস্টার লেবংয়ের মুখের দিকে সোজাসুজি তাকিয়ে বললাম, হ্যাঁ, এরকম অনেক ভূতের গল্প ইংরাজি বইয়ে পড়েছি। আমার উত্তর শুনে ভদ্রলোক যেন একটু ক্ষুণ্ণ হলেন বলেই মনে হলো। তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে গেলেন। আমরা এবার হাঁটা দিলাম সেই পীড়িত ব্যক্তির কুঁড়ের দিকে। দিনের বেলা তাকে ভালো করে পরীক্ষা করাই ছিল আমাদের উদ্দেশ্য। আমরা সেই কুঁড়ে ঘরে প্রবেশ করলাম। কুঁড়ের অন্য লোকজনের মুখ থমথম করছে। ঘরের মধ্যে একটা চারপায়ায় রোগী শুয়ে আছে। বয়স 30-এর বেশি নয়। রক্তশূন্যতায় সমস্ত শরীর ফ্যাকাশে হয়ে গেছে। পাণ্ডুর মুখ। আমি তার পাশে দাঁড়ালাম। গলায় দুটো ক্ষতের চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে, যেন তীক্ষ্ণ অথচ সূক্ষ্ম কোনো অস্ত্র গলায় বিঁধিয়ে দেওয়া হয়েছে। আমি ঝুঁকে পড়ে সেই ক্ষত দুটো পরীক্ষা করতে লাগলাম। ক্ষতের মুখে রক্তবিন্দু জমে কালো হয়ে আছে। হঠাৎ রোগী চোখ মেলে তাকালো। খোলাটে চোখ, বিভ্রান্ত দৃষ্টি। লোকটি বার কয়েক ঘাড় বেঁকিয়ে তার ডান দিকে বেড়ার গায়ে বড় চৌকো যে ফোকর, সেটা দেখল। আমিও তার দৃষ্টি অনুসরণ করে ওটা দেখলাম। ফোকরটার মাথার উপর একটা ঝাঁপ ঠেকা দেওয়া রয়েছে। বুঝলাম এই ফোকরটাই হলো ঘরের জানালা। কিন্তু লোকটা ওদিকে তাকাচ্ছে কেন? তবে কি কোনো হিংস্র প্রাণী ওর ভেতর দিয়ে ঘরে ঢুকে তাকে আক্রমণ করেছিল? আমি যুক্তি দিয়ে বিচার করে দেখলাম তা সম্ভব নয়। কারণ সেক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি নিশ্চয়ই চিৎকার অথবা আত্মরক্ষার চেষ্টা করত। ঘরের অন্য লোকজন তখন নিশ্চয়ই উঠে পড়ে সেই জন্তুটিকে তাড়া করত। তাছাড়া ফোকরটা অনেক উঁচুতে। নিচে থেকে লাফিয়ে ওই ফোকর দিয়ে ঘরে ঢোকাও সহজ কথা নয়। আমি সেই ফোকরটার তলায় গিয়ে দাঁড়ালাম। আমি 5 ফুট 8 ইঞ্চি লম্বা। হাত সোজা তুলে দিলে তবে ছাপের নাগাল পাই। বাইরে বেরিয়ে ঠিক ফোকরের তলা এবং তার চারপাশ আমি উবু হয়ে পরীক্ষা করে দেখলাম। না, মাটির উপর কোনো মানুষ বা জন্তুর পায়ের কোনো ছাপ আমার চোখে পড়ল না। আমি অরুণকে নিয়ে ফিরে চললাম। পীড়িত লোকটির যে অবস্থা দেখলাম, বাঁচবে বলে মনে হয় না। আমার মন বিষাদে ভরে গেল। নিঃশব্দে আমরা দুজন হাঁটছিলাম। হঠাৎ একটা চিন্তা আমার মাথায় ঝিলিক দিয়ে গেল। আমি থমকে দাঁড়ালাম। ওই ফোকর দিয়ে জন্তু ছাড়া অন্য কোনো প্রাণীর ঢোকা অসম্ভব নয়। অরুণ আমার পাশাপাশি হাঁটছিল। আমাকে ওভাবে দাঁড়াতে দেখে সে একটু অবাক হয়েই বলল, কি হলো? আমি আর ওকে কিছু বললাম না। যে সন্দেহ আমার মনে দানা বাঁধতে শুরু করেছে তা নিজের মনেই চেপে রাখলাম। আমি অরুণের কোয়ার্টারে উঠেছিলাম। ও ব্যাচেলার হওয়ায় কোনো অসুবিধে ছিল না। এক পাহাড়ি ছোকরা কম্বাইন্ড হ্যান্ড হিসেবে ভালোই কাজ করছিল। আমি দুপুরে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম।
সারা রাত জাগবো, এই ছিল আমার প্ল্যান। বিকেলের চায়ের টেবিলে অরুণ জানালো মিস্টার লেবং নৈশভোজ তার ওখানে সারবার জন্য খবর পাঠিয়েছেন, দুজনকেই যেতে বলেছেন। আমি মিস্টার লেবংয়ের এই হঠাৎ অনুগ্রহের কারণ জিজ্ঞেস করলাম। অরুণ হেসে বলল, জহরই জহর চেনে, তোকে দেখে উনি খাঁটি জহর বুঝতে পেরেছেন, তাই পরিচয় আরও নিবিড় করতে ইচ্ছুক বলে মনে হয়। আমি উপসর্গ মাত্র। সন্ধ্যাবেলা অরুণ হঠাৎ এক জরুরি কাজে আটকা পড়ে গেল। আমাকে একাই মিস্টার লেবংয়ের ওখানে যাওয়ার জন্য অনুরোধ করল। কেউ না গেলে অভদ্রতা হবে। অগত্যা 7টার পর আমি একাই বেরিয়ে পড়লাম। বন্দুকটা আর নিলাম না, ওটা হাতে নিয়ে নেমন্তন্ন খেতে যাওয়াটা আমার বিসদৃশ মনে হলো। তবে একটা সুদৃশ্য অথচ মজবুত বেড়াবার লাঠি হাতে নিলাম। অরুণ কিন্তু সহজে ছাড়ল না, তার রিভলভারটা আমার লং কোটের পকেটে ঢুকিয়ে দিল। এসব জায়গায় বিশ্বাস নেই। আজকে চাঁদের আলো গত রাত্রের চাইতে উজ্জ্বল। মিস্টার লেবংয়ের দুর্গবাড়ির কাছাকাছি আসতেই আমার মনে হলো যেন লোহার গেটের ওপারে একটা দীর্ঘ কালো ছায়া নড়াচড়া করছে। আরো দুপায়ে এগোতেই ছায়াটা মানুষের আকার নিল। মিস্টার লেবং কালো প্যান্ট আর কালো গাউনের মতো একটা পোশাক পরেছেন, তাই কালো ছায়া বলে মনে হচ্ছিল। ভদ্রলোক আমার জন্যই অপেক্ষা করছিলেন। আমাকে একা দেখে অরুণের কথা জিজ্ঞেস করলেন। আমি তার হঠাৎ কাজ পড়ে যাওয়ার কথা বলে তার হয়ে ক্ষমা চাইলাম। ভদ্রলোক আমাকে তার বসবার ঘরে নিয়ে গেলেন। বিরাট হল, নবাব বাদশার আমলের কথা মনে করিয়ে দেয়। পাথরের দেওয়াল, মসৃণ মেঝে, কিন্তু কালের ছোঁয়াচ লেগে চারদিকে ফাটল ধরেছে, এখানে ওখানে ভেঙেও পড়েছে। হলের মাঝখানে একটা ঝাল লণ্ঠন ঝুলছিল। সমস্ত ঘরটার পক্ষে ও আলো পর্যাপ্ত নয়। আলোর পরই আবছা অন্ধকার, একটা কেমন যেন ভুতুরে পরিবেশ। আমি কৌতূহল হয়ে চারিদিক দেখছি, সেটা লক্ষ্য করে মিস্টার লেবং হাসি মুখে জিজ্ঞেস করলেন প্রাচীন স্থাপত্য শিল্পে আমার আগ্রহ আছে কিনা। আমি সম্মতি জানাতে তিনি বললেন, দুর্গবাড়িটা প্রায় 400 বছর আগে তাদের এক পূর্বপুরুষ নির্মাণ করেছিলেন। তিনি আমাকে সমস্ত বাড়ি ঘুরিয়ে দেখাতে লাগলেন। নিচটা দেখার পর ঘোরানো লোহার সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠতে লাগলাম। বাড়িটা গম্বুজ আকৃতি। ওপরে গম্বুজ গড়ে পৌঁছে আমার হাঁপ ধরে গেল। মাটি থেকে কম করে 60 ফুট উপরে উঠেছি। সেখান থেকে নিচে পৃথিবীর দৃশ্য যেন মায়াময় মনে হতে লাগল। মিনিট 10 সেখানে দাঁড়িয়েছিলাম। নিচে নামবার জন্য সবে পা বাড়িয়েছি, এমন সময় একটা বাদুড় কোথা থেকে এসে মিস্টার লেবংয়ের কাঁধের উপরে বসল। তারপর তাকে মুখে মৃদু ঠোকর দিয়ে যেন আদর করতে লাগলো। আমার বিস্মিত ভাব লক্ষ্য করে মিস্টার লেবং পাখিটার মাথায় হাত বুলোতে বুলোতে বলল, এটা কেন জানি আমাকে ভালোবেসে ফেলেছে। আমি এখানে এলেই আমার কাছে চলে আসে। নিচে নামার পর আমরা খেতে বসলাম। ওই হলের মধ্যেই খাবার আয়োজন হয়েছিল। একটা গোল টেবিলের দুই বিপরীত দিকে দুটো চেয়ার মুখোমুখি সাজানো হয়েছে। একটা বড় ট্রের উপর কাঁচের পাত্রে সাজানো মুখরোচক সব আহার্য নিয়ে একটা লোক আমার পাশে এসে দাঁড়ালো। লোকটিকে দেখে আমি প্রায় চমকেই উঠেছিলাম। চীনাম্যান, লম্বায় 4.5 ফুটের বেশি হবে না। লোকটির গায়ের রং হলুদ, দাঁতগুলোও হলদে, আর কুতকুতে চোখ দুটিতে যেন ভাষাহীন দৃষ্টি। মিস্টার লেবং বোধহয় আমার মনের অবস্থা বুঝেছিলেন। একটু হেসে আমাকে আশ্বস্ত করার জন্য তিনি বললেন, ওর নাম ওয়াং, হামলেস চাপ। কাঁচের পাত্রগুলি আমার কাছে সাজিয়ে দিয়ে ওয়াং চলে গেল। আমি একটু অবাক হয়েই মিস্টার লেবংয়ের মুখের দিকে তাকালাম। তিনি তাড়াতাড়ি বলে উঠলেন, আপনাকে বলা হয়নি, বিলেতে থাকাকালে আমার একটা অদ্ভুত রোগ হয়। ডাক্তাররা ডায়াগনোসিস দূরের কথা,
নাম পর্যন্ত ঠিক করতে পারেনি। এই রোগের ফলে কোনো সেদ্ধ খাবার আমি খেতে পারি না, সব কাঁচা খেতে হয়। কাঁচা? আমি সবিস্ময়ে প্রশ্ন করলাম। হ্যাঁ, কাঁচা। যেমন কাঁচা দুধ, কাঁচা সবজি, ফলমূল, এই আর কি। কাঁচা মাংস চেষ্টা করেছিলাম, কিন্তু ধাতে সইল না। রান্না করা কোনো জিনিসই আপনার হজম হয় না? না, মিস্টার লেবং যেন একটু দুঃখের হাসি হাসলেন। আপনারা সব সুস্বাদু মুখরোচক খাবারে রসনা পরিতৃপ্ত করেন, কিন্তু আমি সেই সৌভাগ্য থেকে বঞ্চিত। মিস্টার লেবংয়ের জন্য আমি অনুকম্পা বোধ না করে পারলাম না। তিনি আমার মনের ভাব ঠিক ধরে ফেললেন। বললেন, আমার জন্য কেউ দুঃখ প্রকাশ করুক, তা আমি পছন্দ করি না। আমিও ভগবানের এই অন্যায়ের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। দেখে নেব কত বড় শক্তিমান তিনি। মিস্টার লেবংয়ের দু চোখ জ্বলে উঠল, মুখে একটা কঠিন ভাব দেখা দিল। আমি তার মুখের দিকে তাকিয়েছিলাম। তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, মনের আবেগ প্রকাশ করে ফেলার জন্য আমি দুঃখিত। আমার দিকটাও আশা করি আপনি বুঝতেই পারছেন। নিন, শুরু করুন, খাবার জড়িয়ে যাচ্ছে। আমি বললাম, আপনি যা খান তাই দিয়ে যান, একসঙ্গেই খাওয়া যাবে। তিনি বললেন, একটা বিশেষ ধরনের খাবার ওয়াং তার জন্য বানাচ্ছে, একটু সময় লাগবে। অগত্যা আমাকে একা একাই শুরু করতে হলো। ওয়াংয়ের চেহারা কদর্য হলে কি হবে, রাঁধার হাত চমৎকার। মিহি সুগন্ধ চালের ঝুরঝুরে পোলাও, মাংসের শিক কাবাব, গোটা গোটা স্নাইপের রোস্ট আর পেস্তা বাদাম দিয়ে পুডিং জাতীয় একটা সুস্বাদু খাবার। সব কটা রান্নাই মুখে লেগে থাকার মতো। খাওয়ার ফাঁকে ফাঁকে নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছিল। আমি কয়েকবারই লক্ষ্য করলাম মিস্টার লেবং ঘাড় ফিরিয়ে ওয়াংয়ের যাতায়াতের পথের দিকে তাকালেন। শেষের দিকে তিনি যে বেশ অসহিষ্ণু হয়ে উঠেছেন তা বুঝতে পারলাম। আমি মনে মনে ভাবলাম, এমন কি বিশেষ খাবার ওয়াং বানাচ্ছে যে এত সময় লাগছে? শেষ পর্যন্ত ওয়াং এলো। তার হাতে ছোট গামলার মতো একটা কাঁচের বাটি। সেই বাটির দিকে তাকিয়ে আমি প্রায় লাফিয়ে উঠলাম। কাঁচের স্বচ্ছ বাটিতে লাল তরল রক্ত টলটল করছে, যেন সদ্য কোনো প্রাণী হত্যা করে রক্ত নিয়ে আসা হয়েছে। মিস্টার লেবংয়ের যেন আর তর্স হয়েছিল না। ওয়াংয়ের হাত থেকে বাটিটা প্রায় কেড়ে নিয়ে তিনি এক চুমুকে সেটা নিঃশেষে পান করলেন। তার মুখ দিয়ে তৃপ্তিসূচক একটা ধ্বনি বেরোলো। বাটিটা তিনি ওয়াংয়ের হাতে ফিরিয়ে দিলেন। তার রক্তরাঙা ঠোঁটের দিকে তাকিয়ে আমি শিউরে উঠলাম। মিস্টার লেবং একটা তোয়ালে আলগাভাবে ঠোঁটের উপর চাপতে চাপতে বললেন, টমেটোর রস, ওই আমার একমাত্র খাবার। টমেটোর রস যে অত লাল হতে পারে তা আমার জানা ছিল না। পাহাড়ি অঞ্চলে সব কিছুই বিচিত্র। আরও কিছুক্ষণ কথাবার্তার পর আমি বিদায় নিলাম। মিস্টার লেবং আমাকে গেট পর্যন্ত পৌঁছে দিলেন। আমি কিছুটা গিয়ে আবার ফিরে এলাম। মিস্টার লেবং ভেতর থেকে গেট বন্ধ করে দিয়েছিলেন। আমি গেট টপকে পার হলাম। নিঃশব্দে হাঁটছি। সামনের দিকে না গিয়ে পাশ ধরে আমি এগোলাম। একটা বাদুড় আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। একটা পেঁচা ডেকে উঠল। হলঘরের একটা জানালার তলায় এসে আমি দাঁড়ালাম। জানালাটা বেশ উঁচু। মাটি থেকে দাঁড়িয়ে ভেতরের কিছু দেখা যায় না। এদিক ওদিক তাকাতে একটা কাঠের প্যাকিং বাক্স আমার চোখে পড়ল। আমি দ্বিরুক্তি না করে সেটা এনে জানালার তলায় রাখলাম। ওটার উপরে উঠে দাঁড়িয়ে আমি ভিতরে সব কিছুই দেখতে পাচ্ছিলাম। মিস্টার লেবং একটা আরাম কেদারায় অর্ধশয়নভাবে চোখ বুজে আছেন।
টেবিলের উপর উচ্ছিষ্ট বাসনপত্র তখনও পড়ে আছে। আমি মিস্টার লেবংয়ের মুখের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। ভাবলেশীন মুখ। দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে 10টা বাজতেই মিস্টার লেবং উঠে দাঁড়ালেন। আমি মাথাটা যতদূর সম্ভব সরিয়ে নিলাম, যাতে তিনি আমাকে দেখতে না পান। সর্বনাশ, উনি যে জানলার দিকেই আসছেন। আমি তাড়াতাড়ি নেমে পড়ে সরে দাঁড়ালাম। মিস্টার লেবং গরাদবিহীন জানালার দিকে মাথাটা বের করে আকাশের দিকে তাকালেন। কি দেখছেন কে জানে। মিনিট কয়েক তিনি ওইভাবেই দাঁড়িয়ে রইলেন। তারপর তার মাথাটা অদৃশ্য হয়ে গেল। আমি আবার সন্তর্পণে প্যাকিং বাক্সের উপরে উঠে দাঁড়ালাম। দুহাত পেছনে রেখে ভদ্রলোক অস্থিরভাবে পায়চারি করছেন। কপালে কুটির রেখা ফুটে উঠেছে। মিনিট 10 বোধহয় তিনি এইভাবেই প্রকাণ্ড হলটার এমাথা থেকে ওমাথা হাঁটলেন। তারপর ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি বেরিয়ে যাওয়ার সামান্য পরেই ওয়াং ঘরে ঢুকল। বাসনপত্র তুলে চলে গেল সে। পর মুহূর্তেই সে ফিরে এলো। এবার তার হাতে একটা বড় মোমবাতি। ছাড় লণ্ঠনের কাচের আধারে কেরোসিন তেলের আলো জ্বলছিল। টেবিলের উপর একটা চেয়ার দিয়ে সে তার উপর উঠে দাঁড়ালো। তারপর ফুঁ দিয়ে আলো নিভিয়ে দিল। সমস্ত হলঘরটা অন্ধকার হয়ে গেল। শুধু মোমবাতির ক্ষীণ আলোয় যা দেখা যায়। ওয়াং চলে যাবার পর আরও আধ ঘন্টা আমি অপেক্ষা করলাম। তারপর দুহাতে ভর দিয়ে শরীরটাকে তুলে জানালায় উঠে পড়লাম। সেখান থেকে এক লাফে হলের ভেতর। সূচিবেদ্য অন্ধকার। আমি পকেট থেকে পেন্সিল টর্চটা বের করে এগিয়ে চললাম। পা টিপে টিপে অত্যন্ত সতর্কভাবে আমি হাঁটছি। ধরা পড়ে গেলে কৈফিয়ত দেওয়ার কিছুই নেই। মিস্টার লেবং আমাকে সব ঘর ঘুরিয়ে দেখিয়েছিলেন, তাই আমার বিশেষ কোনো অসুবিধা হচ্ছিল না। একটার পর একটা ঘরে আমি ঢুকলাম। সব অন্ধকার। টর্চের আলোয় সন্দেহজনক কিছু আমার চোখে পড়ল না। মিস্টার লেবংকে দেখতে পেলাম না। তবে কি ভদ্রলোক এত রাত্রে আবার বেরিয়েছেন? অরুণের কথা আমার মনে পড়ে গেল। ভদ্রলোক মাঝে মাঝে রাত্রে টহল দিয়ে বেড়ান, যদি সন্দেহজনক কিছু চোখে পড়ে। কথাটা মনে পড়তেই আমার মুখে মৃদু হাসির রেখা ফুটে উঠল। বাম দিকে শেষ প্রান্তের একটা ঘর থেকে ক্ষীণ আলোর রেখা ভেসে আসছিল। আমি ঢালা বারান্দা দিয়েই সেই দিকে এগোলাম। কিছুটা যাবার পরেই সেই ঘরের দরজাটা হঠাৎ খুলে গেল। আমি তাড়াতাড়ি একটা থামের আড়ালে লুকিয়ে পড়লাম। একটা ছায়ামূর্তি এগিয়ে আসছে। মূর্তির হাঁটা চলা কেমন যেন সন্দেহজনক। একটু কাছে আসতে আমি বুঝলাম ও আর কেউ নয়, ওয়াং। সে এদিক ওদিক তাকাচ্ছে, কেমন যেন একটা সন্ত্রস্ত ভাব। হাতে একটা খনিত্র। বারান্দা ছেড়ে ওয়াং মাটিতে নেমে পড়ল। তারপর বরাবর পুগ মুখে হাঁটতে লাগলো। আমি একটু পেছন থেকে তাকে অনুসরণ করলাম। একটা বড় গাছের তলায় সে দাঁড়িয়ে পড়ল। আমি ঝোপঝাড়ের আড়াল দিয়ে যতটা সম্ভব ওর কাছে এগিয়ে গেলাম। নিরাপদ ব্যবধান রেখে আমি একটা গাছের আড়াল থেকে ওর সন্দেহজনক আচরণের কারণ আবিষ্কারের চেষ্টা করতে লাগলাম। ওয়াং ততক্ষণে তার হাতের যন্ত্রটা দিয়ে মাটি খুঁড়তে শুরু করেছে। অনেকখানি জায়গা নিয়ে বেশ বড় একটা গর্ত নিপুণ হাতে খুব অল্প সময়ের মধ্যেই সে খুঁড়ে ফেলল। আমার বিস্ময়ের অন্ত নেই। এত বড় গর্ত করছে কেন? কাকে গড় দেবে? আমার সব কিছু সন্দেহের নিরসন ঘটতে বেশি সময় লাগলো না। মাটি খোঁড়া শেষ করে ওয়াং উঠে দাঁড়ালো। তারপর অন্ধকারে পড়ে থাকা কি একটা টানতে টানতে গর্তের কাছে নিয়ে এলো। চাঁদের আলোয় আমি সবিস্ময়ে দেখলাম ওটা একটা মুন্ডহীন ছাগল।
ছাগলটাকে গর্তের মধ্যে ফেলে ওয়াং এবার মাথাটা নিয়ে এলো, তারপর মাটি চাপা দিতে লাগলো। কাজ শেষ করে সে উঠে দাঁড়ালো, একবার যেন আকাশের দিকে তাকালো, তারপর দ্রুত পায়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। দুর্গবাড়ির চারিদিকে উঁচু পাঁচিল। আমি আবার গেট টপকে অরুণের কোয়ার্টারের পথ ধরলাম। অনেকগুলি চিন্তা আমার মাথায় কিলবিল করছে। সব রহস্যের একটা সূত্র যেন আমি খুঁজে পেয়েছি। গভীরভাবে চিন্তা করতে করতে আমি মাথা নিচু করে হাঁটছিলাম। হঠাৎ ইন্দ্রিয়ের ষষ্ঠ অনুভূতিতে আমি মাথা তুললাম আর সঙ্গে সঙ্গে আটকে উঠলাম। একটা প্রকাণ্ড বাদুড় হিংস্রভাবে আমাকে লক্ষ্য করে যেন তেড়ে আসছে। ওর বড় বড় কালো চোখে পৈশাচিক উল্লাস, মুখটা একটু হাঁ করা, দুটো শানিত দাঁত ঝকঝক করছে। বাদুড়টা প্রায় আমার উপর এসে পড়েছে। কোটের পকেট থেকে রিভলভারটা বের করার সময় ছিল না। আমি হাতের লাঠিটা দু হাতে চেপে ধরে সজোরে ওটাকে লক্ষ্য করে মারলাম। ওটা সাত করে সরে গেল, কিন্তু লাঠিটা সম্পূর্ণ এড়াতে পারল না। একটা ডানায় আঘাত লাগলো। ঝটপট করতে করতে বাদুড়টা আমাকে ছেড়ে দিয়ে উড়ে গেল। ওটা কোথায় যায় দেখবার আশায় আমি আকাশের দিকে তাকিয়ে রইলাম। উঠতে উঠতে ওটা দুর্গবাড়ির গম্বুজের উপর গিয়ে বসলো। ঠিক এই সময় এক ফালি মেঘ চাঁদকে ঢেকে ফেলল। সব কেমন যেন অন্ধকার হয়ে গেল। মেঘ সরে যাওয়ার পর আর আমি ওটাকে দেখতে পেলাম না। পরদিন সকালে অরুণকে আমি আমার নৈশ অভিজ্ঞতার কাহিনী বলে যে সন্দেহ আমার মনে দানা বেঁধেছিল তা খুলে বললাম। আমার বক্তব্য শেষ হলে ও অবিশ্বাসের সুরে বলল, তোর মাথা খারাপ হয়েছে? এই বিংশ শতাব্দীতে কেউ রক্তচোষা বাদুড়ের কথা বিশ্বাস করে? আমি বললাম, কথাটা একবারে উড়িয়ে দেওয়া যায় না। আফ্রিকার গভীর জঙ্গলে শুনেছি রক্তচোষা বাদুড় আছে। ঘুমন্ত মানুষের রক্ত এমনভাবে তারা চুষে খায় যে লোকটি টেরও পায় না। অরুণ কিছুতেই আমার যুক্তি মানতে রাজি নয় দেখে আমি বললাম, পীড়িত লোকটির ঘরে ঢুকে একটা জিনিস তুই লক্ষ্য করেছিলে কিনা আমি জানি না। বারবার সে বেড়ার গায়ে ফোকর বা জানালার দিকে তাকাচ্ছিল। নিশ্চয়ই তার একটা কারণ আছে। ওই ফোকর দিয়েই কি কোনো জন্তু ঘরে ঢুকে লোকটিকে দংশন করেছিল? যুক্তি দিয়ে আমি ভেবে দেখলাম যে তা সম্ভব নয়, কারণ ফোকরটা অনেক উঁচুতে। কোনো জন্তুর পক্ষে মাটিতে কতটা লাফিয়ে ঘরে ঢোকা দুঃসাধ্য ব্যাপার। বিশেষ করে ফোকরটা যখন নেকড়ে জাতীয় হিংস্র প্রাণীর পক্ষে পর্যাপ্ত নয়। দ্বিতীয়ত, যদি কোনো প্রাণী ঢুকেই থাকে তবে কি আক্রান্ত ব্যক্তি চিৎকার করবে না? আর তার আর্তনাদে ঘরের অন্যান্যদের ঘুম ভেঙে যাবে না? তবে আর কি হতে পারে? তোর মনে থাকতে পারে ফেরার পথে আমি হঠাৎ দাঁড়িয়ে পড়েছিলাম। কারণটা আর কিছুই নয়, আমার মাথায় চকিতে একটা সম্ভাবনা উঁকি দিয়েছিল। জন্তু না ঢুকতে পারে, কিন্তু পাখি তো ঢুকতে পারে। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল আগের রাত্রে দেখা সেই বাদুড়টার কথা। অত বড় বাদুড় সচরাচর চোখে পড়ে না। চোখ দুটো যেন জ্বলছিল ওটার। আফ্রিকার জঙ্গলে যদি রক্তচোষা বাদুড় থাকতে পারে তবে এখানে কেন নয়? চারপাশে পাহাড়, বড় বড় অসংখ্য গাছ, ঘন জঙ্গল, সব কিছু পরিবেশিত রয়েছে। কাল রাত্রে বাদুড়টা আমাকে আক্রমণ করবার চেষ্টা করায় আমার মনে এখন আর কোনো সন্দেহ নেই যে রক্তচোষা বাদুড়ই সব রহস্যের মূল। এটা হয়তো তোকে মনে করে দিতে হবে না যে বাদুড় নিরীহ প্রাণী। অকারণে মানুষকে আক্রমণ করার মতো ধৃষ্টতা তাদের হবে না। সুতরাং ওটা সাধারণ বাদুড় নয়। কাল রাত্রে যেটা আমাকে আক্রমণ করেছিল সেটা আর প্রথম দেখা বাদুড়টা যে এক, সে বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। অরুণ এবার আমার যুক্তি ঠেলতে পারল না, বলল, তবে উপায়? আমি বললাম, ওটাকে মারতে হবে। রাত্রে ছাড়া তো ওটার আর দেখা পাওয়া যায় না। আমাদের কথার মধ্যে একজন এসে খবর দিল সেই হতভাগ্য রোগীটি মারা গেছে। আমি মনে মনে ভাবলাম,
এবার কার পালা কে জানে। অরুণকে আমি বললাম, সমস্ত অঞ্চলে ঢেঁড়া পিটিয়ে দাও, কেউ যেন রাত্রে ঘরের ঝাঁপ খুলে না ঘুমোয়। অরুণের সঙ্গে কথাবার্তার পর আমি দুর্গবাড়ির দিকে হাঁটা দিলাম। ওয়াংয়ের কাল রাত্রের অস্বাভাবিক আচরণের কারণটা জানার কৌতূহল আমার কম ছিল না। গেটের কাছাকাছি পৌঁছতেই মিস্টার লেবং বেরিয়ে এলেন। ভদ্রলোকের ডান হাতে ব্যান্ডেজ, হাতটা ঝোলানো রয়েছে। আমি সবিষয়ে কী হয়েছে জিজ্ঞাসা করতেই তিনি বললেন, গত রাত্রে আমি বিদায় নেওয়ার ঘণ্টাখানেক পর তিনি বেরিয়েছিলেন। বেশ খানিকটা যাওয়ার পর হঠাৎ একটা কালো বাদুড় তাকে আক্রমণ করে। আত্মরক্ষার জন্য ডান হাত দিয়ে তিনি বাধা দিতে থাকেন। তারপর এক সময় পা হড়কে পড়ে যান, হাতে বেশ চোট লেগেছে। আর বাদুড়টা? আমি প্রশ্ন করি। আমি পড়ে যাওয়ার পর কেন জানি না ওটা আমাকে ছেড়ে উড়ে চলে যায়। মিস্টার লেবংয়ের আহ্বানে আমি তার হলঘরে গিয়ে আবার বসলাম। দু চারটে কথা বলার পর আমি তাকে আমার সন্দেহের কথা বললাম। সব শুনে তার মুখ থেকে যেন রক্ত উবে গেল। লক্ষ্য করে দেখলাম বাঁ হাতটা কাঁপছে। আমি উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলাম তিনি অসুস্থ বোধ করছেন কিনা। তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, আপনি যে সাংঘাতিক কথা বলছেন মিস্টার গুপ্ত, রক্তচোষা বাদুড়, ভ্যাম্পায়ার। কয়েক মুহূর্ত থেমে তিনি বলে উঠলেন, ব্রাম স্টোকারের ড্রাকুলা বইটা পড়েছেন? আমি ঘাড় নেড়ে সায় দিলাম। আপনার কথা শুনে ড্রাকুলার কাহিনী আমার মনে পড়ে গেল, তাই আমি নার্ভাস হয়ে পড়েছিলাম। হরিবল স্টোরি। আমারও মনে পড়ল, কাউন্ট ড্রাকুলা, মানুষ নয়তো প্রেত। দিনের বেলা সে তার কফিনে ঘুমোতো, আর রাত্রে জেগে উঠে বাদুড়ের রূপ নিয়ে আকাশপথে শিকারের সন্ধানে বেরোত। অনায়াসে উন্মুক্ত গবাক্ষ দিয়ে যে কোনো শয়নকক্ষে সে প্রবেশ করত। তারপর সমূর্তি ধারণ করে নিশ্চিন্তে নিদ্রিত ব্যক্তির গলা থেকে রক্ত চুষে পান করত। যত বেশি সে রক্ত পান করত, তারই তারুণ্যের জোয়ারে সে দীর্ঘায়ু হয়ে উঠত। ধূর্ত চতুর শয়তানের প্রতিমূর্তি ছিল এই কাউন্ট ড্রাকুলা। যাদের গলায় একবার সে দাঁত বসাতো, তারাও ভ্যাম্পায়ার হয়ে যেত। এইভাবেই প্রেত সাম্রাজ্য গড়ে তুলেছিল সে। এখানকার ঘটনার সঙ্গে ওই কাহিনীর কোনো সামঞ্জস্য আছে কি? নিছক রক্তচোষা বাদুড় না হয়ে এখানেও বাদুড়রূপী কোনো প্রেতের যদি আবির্ভাব হয়ে থাকে? পরক্ষণেই আমি আমার উদ্ভট কল্পনার কথা ভেবে মনে মনে হেসে উঠলাম। এটা শুধু বিংশ শতাব্দীই নয়, মানুষ এখন চাঁদের মাটিতে হেঁটে বেড়াচ্ছে। হঠাৎ আমার চোখ পড়ল মিস্টার লেবংয়ের উপর। তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি আমাকে লক্ষ্য করছেন, যেন মনের ভাব বোঝবার চেষ্টা করছেন। আমার সঙ্গে দৃষ্টি বিনিময় হতেই তিনি বললেন, আপনিও সম্ভাবনার কথাটা ভেবেছেন দেখছি। তবে কাউন্ট ড্রাকুলা রাতে জেগে উঠত, দিনে আর দেখা পাওয়া যেত না। আমাদের তেমন কোনো লোকের সন্ধান করতে হবে। আমি ঘটনাকে লঘু করার উদ্দেশ্যে মৃদু হেসে বললাম, ওটা তো নিছক গল্প। ওয়াংকে দেখতে না পেয়ে আমি জিজ্ঞাসা করলাম, সে কোথায়? মিস্টার লেবং বললেন, সারা রাত সে জেগে পাহারা দেয়, তাই দিনের বেলা ঘুমোয়। অরুণের ঘোষণায় কাজ হয়েছিল, সবাই রাত্রে ঘরের দরজা জানলা এঁটে দিত, তাই দিন কয়েক নিরুপদ্রবে কাটল। তারপরেই আবার একজন ওই মারাত্মক রোগে আক্রান্ত। এবারে একজন 17-18 বছরের যুবতী। মেয়েটি নাকি রাত্রে কোনো বিশেষ কাজে বাইরে বেরিয়েছিল। ফিরতে দেরি হচ্ছে দেখে তার মা বেরিয়ে দেখে সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি বুঝতে পারলাম বাদুড়টা এবার মরিয়া হয়ে উঠেছে। ঘরে ঢুকতে না পেরে বাইরের লোকজনকে আক্রমণ করতে শুরু করেছে। অরুণকে নিয়ে তক্ষুনি সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এক রাত্রেই মেয়েটি সাদা হয়ে গেছে। ক্ষুধার্ত ভ্যাম্পায়ার আকণ্ঠ তার রক্তপান করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
গলার ক্ষত বেশ গভীর। আমার মাথায় একটা মতলব এলো, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। মেয়েটির বাবাকে আমি বললাম, রাত্রে যেন ঘরের ঝাপ জানলাটা খুলে রাখে, আমরা বাইরে পাহারায় থাকব। একটা জিনিস যা লক্ষণীয় তা হলো প্রতি ক্ষেত্রেই আক্রান্ত পুরুষ কিংবা নারী তরুণ, বয়স্ক কেউ এই রোগের কবলে পড়েনি। এর থেকে বোঝা যায় তরুণের রক্তের উপরই বাদুড়ের লোভ বেশি। রাত্রে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমি আর অরুণ বেরিয়ে পড়লাম। সঙ্গে বন্দুকটা নিতে আমি ভুললাম না। অরুণ তার রিভলভারটা নিল। প্রথম রাত্রে কিন্তু কিছু ঘটল না। হয়তো শিকারের অপ্রতুলতা ঘটায় ভ্যাম্পায়ার একেবারে কয়েকদিনের মতো রক্তপান করেছে, তাই শিকারে বেরোবার তাগিদ ঘটেনি। দ্বিতীয় রাতটাও নির্বিঘ্নে কাটল। মেয়েটির অবস্থা একটু ভালোর দিকে। তৃতীয় রাত্রের ভয়ঙ্কর ঘটনা কোনোদিনই আমি ভুলব না। অরুণকে তো কিছুদিন মানসিক রোগের চিকিৎসা করতে হয়েছিল। যথারীতি আমরা জানালার অদূরে একটা ঝোপের আড়ালে বসে আছি। পরপর 2 রাত্রে কিছু না ঘটায় অরুণ আমার সিদ্ধান্তে সন্দিহান হয়ে পড়েছিল। মেঘলা আকাশ, 2-4 ফোঁটা বৃষ্টিও পড়ছে। ঠান্ডা হাওয়ায় আমরা যেন জমে যাচ্ছি। আমার রেডিয়াম ঘড়িতে দেখলাম রাত 12টা। হঠাৎ একটা শব্দে আমি উৎকণ্ঠ হয়ে উঠলাম। বড় কোনো পাখির ডানার ছটাফট শব্দ। আকাশে চাঁদ না থাকায় চারিদিকে জমাট অন্ধকার। আমরা সেই শব্দের লক্ষ্য করে গাঢ় অন্ধকার ভেদ করে দৃষ্টি মেলে দিলাম। একটা কালো ছায়া যেন জানালাটার উপরে চক্কর দিচ্ছে। ততক্ষণে অন্ধকারে অন্ধকারে দৃষ্টি কিছুটা সহজ হয়ে এসেছে। হ্যাঁ, একটা বাদুড়ি পটে। বার কয়েক ঘুরে ওটা ঈগলের মতো ভঙ্গিতে নেমে এলো, তারপর ফোকর দিয়ে নিঃশব্দে ভিতরে ঢুকে গেল। আমি এই অবস্থার জন্যই প্রস্তুত ছিলাম এবং উপযুক্ত ব্যবস্থা করে রেখেছিলাম। একটা বড় কাঠের সিঁড়ি হাতের কাছেই ছিল। সেটাকে তাড়াতাড়ি জানালার ধারে লাগিয়ে দিয়ে আমি উঠে পড়লাম। আমার পেছন পেছন অরুণও উঠে এলো। দুজনে কোনো মতেই আমরা পাশাপাশি দাঁড়ালাম। ঘরের ভেতরটা অন্ধকার হলেও ততক্ষণে আমাদের চোখে অন্ধকার অনেকটা সয়ে গেছে। মনে হলো সেই মেয়েটির খাটিয়ার ধারে যেন কালো পোশাক পরা একজন মূর্তি দাঁড়িয়ে আছে। আমরা রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। পরক্ষণে মূর্তিটা হাঁটু গেড়ে বসে তারপর মুখটা নিচু করল। আমাদের দিকে পিছনে ফিরে থাকায় তার কার্যকলাপ দেখতে পাচ্ছিলাম না, তবে তার উদ্দেশ্য বুঝতে আমার একটুকু কষ্ট হয়নি। অরুণের মুখ দিয়ে ভয় বিহ্বল গোঙানির মতো একটা আওয়াজ বেরিয়ে এলো। বিদ্যুৎ গতিতে লাফিয়ে উঠে মূর্তিটা আমাদের দিকে ফিরে তাকালো। অন্ধকারে আমরা শুধু তার জলজলে চোখ আর ছুরির ফলার মতো ঝকঝকে দুটো দাঁত দেখতে পেলাম। আমাদের কাছ থেকে বাধা পেয়ে বোধহয় ও আরো হিংস্র হয়ে উঠেছে। কালো গাউনের মতো পোশাক পরা মূর্তিটা দুহাত ছড়িয়ে পাখির ডানার মতো নাড়ালো, আর সঙ্গে সঙ্গেই হতভম্ব হয়ে আমরা দেখলাম মাটি ছেড়ে মূর্তিটা শূন্যে উঠে পড়েছে। এতক্ষণ যাকে মূর্তি বলে মনে করেছিলাম সেটা পাখির মতো ডানা নাড়তে নাড়তে আমাদের দিকে এগিয়ে এলো। অরুণকে এক হ্যাঁচকা টান মেরে আমি তরতর করে সিঁড়ি বেয়ে নেমে এলাম। অরুণ মাছ সিঁড়ি থেকে প্রায় লাফ দিয়ে মাটিতে পড়ল। বাদুড়টা বেরিয়ে হিংস্রভাবে আমাদের দিকে তেড়ে এলো। আমি বন্দুক বাগিয়ে ধরতেই আমাদের আক্রমণ করা নিরাপদ নয় বলে মনে করে বাদুড়টা তার গতি পরিবর্তন করল। এই মুহূর্তটির জন্যই আমি অপেক্ষা করেছিলাম। অরুণও আবার পূর্ব নির্দেশ মতো 5 ব্যাটারির শক্তিশালী টর্চের আলো ফেলল ওর উপর। সঙ্গে সঙ্গে আমি ফায়ার করলাম। অব্যর্থ লক্ষ্য। বাদুড়টা শূন্যের দুবার টাল খেয়ে মাটিতে পড়ে গেল থপ করে। আমরা ছুটে গেলাম। বাদুড়টা চিত হয়ে পড়ে আছে। বুকের কাছটা রক্তে পড়ে উঠেছে, মুখটা হাঁ করা।
দুটো তীক্ষ্ণ অস্বাভাবিক বড় দাঁত টর্চের আলোয় ঝকমক করে উঠল। আমার বন্দুকের গুলির শব্দে ওই ঘরের ও আশেপাশের লোকজন ছুটে এসেছিল। মৃত বাদুরটাকে দেখে তাদের মুখে যে দারুণ আতঙ্কের ভাব ফুটে উঠল তা ভাষায় বর্ণনা করা যায় না। নিজেদের ভাষায় তারা কী সব যেন বলা বলি করতে লাগলো, তার এক বর্ণ আমরা বুঝলাম না। শেষ পর্যন্ত ওদের একজন সাহস করে অরুণকে বলল, সাহেব, ওটাকে পুড়িয়ে ফেলো, ও ও পাখি নয়, ও পিশাচ। আমরা ওর কথায় সম্মত হলাম। ওরা এই গাছের শুকনো ডালপালা এনে এক জায়গায় জড়ো করতে লাগলো। এসব আয়োজন যখন হচ্ছিল, আমরা তখন বাদুরটার কাছ থেকে সরে গিয়ে ওদের কাছে দাঁড়িয়েছিলাম। সব ব্যবস্থা সম্পূর্ণ হলে আমরা ওদের বললাম বাদুরটাকে টেনে আনতে, কিন্তু ওরা কেউ ছুঁতে রাজি হলো না। অগত্যা আমি আর অরুণই এগিয়ে গেলাম। যেখানটায় ওটা পড়েছিল অরুণ সেখানে টর্চের আলো ফেলল, আর সঙ্গে সঙ্গেই তার হাত থেকে টর্চটা পড়ে গেল। মুখ দিয়ে শুধু গোঁ শব্দ বেরোতে লাগলো। আমিও দেখেছিলাম, টর্চের তীব্র আলোয় দেখেছিলাম বাদুরটার মৃতদেহ অদৃশ্য হয়েছে, আর ঠিক সেখানে মাটির উপর চিত হয়ে পড়ে আছে মিস্টার লেবংয়ের মৃতদেহ। বুকের কাছে একটা গোল দাগ, চারপাশে রক্তে ভিজে উঠেছে। পাহাড়ি লোকগুলো এই দৃশ্য দেখে হাউমাউ করে উঠল। কেউ কেউ পালাতে লাগলো। আমি ওদের অনেক বুঝিয়ে সুঝিয়ে মিস্টার লেবংয়ের দেহটা শেষ পর্যন্ত দাহ করলাম। সব যখন ছাই হয়ে গেল, অন্ধকার তখন ফিকে হয়ে এসছে। পূব আকাশে আলোর ছটা ফুটে উঠেছে, যেন অভিশপ্ত অন্ধকারের ভয়ঙ্করতা দূর করে দিনের প্রথম আলো আশীর্বাদের মতো আকাশ থেকে ঝরে পড়ছে। আমার কাহিনী এখানেই শেষ। মিস্টার লেবংকে আমি ভ্যাম্পায়ার বলেই সন্দেহ করেছিলাম, কিন্তু কেন করেছিলাম তা না বললে হয়তো কাহিনী অসম্পূর্ণ থেকে যাবে। রক্তচোষা বাদুরের কথা মনে জাগলেও লেবংয়ের কতগুলি ব্যাপার আমাকে ভাবিয়ে তুলেছিল। প্রথমেই তার সামনের দুটো দাঁত আমার দৃষ্টি আকর্ষণ করে। অত সরু ও ছুচলো দাঁত আমার কেমন যেন বিসদৃশ ঠেকেছিল। দ্বিতীয়ত, গম্বুজ গড়ে হঠাৎ একটা বাদুর তার কাঁধের উপর বসে যেমনভাবে তাকে আদর করছিল তা আমার স্বাভাবিক বলে মনে হয়নি। আমার খটকা লেগেছিল। ওই বাদুরটা ছিল মেয়ে বাদুর। পরে আমি যুক্তি দিয়ে যা বুঝেছি, লেবং বাদুরের রূপ নিত বলেই ওই বাদুরটা তার সহজাত অনুভূতি নিয়ে লেবংকে পুরুষ বাদুর রূপেই দেখত। তৃতীয়ত, ওয়াং যখন কাঁচের পাত্রে লাল তরল পদার্থ এনে দিল, তখন আমার মনে সন্দেহ ছিল না যে বস্তুটা কাঁচা রক্ত। লেবং টমেটোর রস বলে আমাকে বিভ্রান্ত করবার চেষ্টা করলেও রক্ত আর টমেটোর রসের পার্থক্য বুঝবো না এমন বোকা আমি নই। চতুর্থত, লেবং বেরিয়ে যাবার পর ওয়াংয়ের সন্ত্রস্ত ভাব আর ছাগলটাকে মাটিতে কবর দেয়া থেকেই এটাই আমার মনে হয়েছিল যে ওয়াং ওর মনিবের আসল রূপ জানে, তাই তার আচরণের অমন অদ্ভুত ভাব। তাকে সবসময় প্রাণ ভয়ে ত্রস্ত থাকতে হতো। কোনো কারণে হয়তো ওর পালাবার পথ ছিল না। লেবংয়ের পক্ষেও একজন অনুচর অপরিহার্য হয়ে পড়েছিল, তাই নিজের স্বার্থেই ওকে বাঁচিয়ে রেখেছিল। মৃত ছাগলটার রক্তই ওয়াং পাত্র ভরে লেবংকে দিয়েছিল। লেবং নৈশবিহারে বেরোবার পর ওয়াং ওটাকে কবর দেয়। আকাশের দিকেও তাকাচ্ছিল, তার বাদুর মনি ফিরে আসার আগে কাজটা সারতে হবে তাই। আমার অনুমান প্রাণ ধারণের জন্যই লেবং ছাগল কিংবা অন্য জন্তুর রক্ত পান করতেন, কিন্তু তারুণ্য বজায় রাখার জন্য মানুষ, বিশেষ করে তরুণ তরুণীর রক্তই ছিল প্রধান অবলম্বন। আর যে কারণে আমি নিঃসন্দেহ হলাম যে লেবংই ভ্যাম্পায়ার, সেটা ঘটল সেই রাত্রে লেবংয়ের বাড়ি থেকে ফেরার পথে। লেবং বাদুর হয়ে ফিরছিলেন। পথে আমায় দেখে তিনি আক্রমণ করেন। আমি লাঠি দিয়ে সজোরে ওর ডানায় আঘাত করেছিলাম। পরদিন দেখলাম লেবংয়ের ডান হাতে ব্যান্ডেজ। আমার আর কোনো সন্দেহই রইল না। আমাকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই লেবং বলেছিলেন যে তাকেও বাদুরে আক্রমণ করেছিল।
আমার জেরার উত্তরে তিনি আরও বলেছিলেন, পড়ে যাবার পর বাদুড়টা তাকে ছেড়ে চলে যায়। ওটাও একটা মস্ত ভুল। অসহায়ভাবে পড়ে যাওয়া মানুষকে আক্রমণ করে তার গলায় দাঁত বসানোই হিংস্র ভ্যাম্পায়ারের প্রকৃতি, শিকারকে ছেড়ে উড়ে যাওয়া নয়। আমার মুখে রক্তচোষা বাদুড়ের থিওরি শুনে লেবং ঘাবড়ে যাবার ভান করে ড্রাকুলার কাহিনী টেনে এনেছিলেন। আসলে তিনি একটা চাল চেলেছিলেন, যাতে আমার সন্দেহ তার উপর না পড়ে। ভ্যাম্পায়ার যদি সত্যি কোনো এক মানুষের মূর্তিতে থাকে, তবে ড্রাকুলার মতো তাকেও দিনের বেলা দেখা যাবে না। অর্থাৎ লেবংকে দিনের বেলা দেখা যায়, সুতরাং তিনি সব সন্দেহের বাইরে। এখানে তিনি একটু বেশি চালাকি করে ফেলেছিলেন, কারণ আমি রক্তচোষা বাদুড়ের কথাই বলেছিলাম। মানুষরূপী ভ্যাম্পায়ারের প্রসঙ্গ একবারও তুলিনি। লেবং যেন আগ বাড়িয়েই নিজের মুখোশ খুলে দিলেন। অধিচালাকের যা হয়ে থাকে। আর যে ছোট্ট ঘটনাটি আমার দৃষ্টি আকর্ষণ করেছিল তা হলো মিস্টার লেবংয়ের এখানে স্থায়ীভাবে বসবাস আর রহস্যময় রোগের প্রাদুর্ভাব প্রায় সমসাময়িক। সবকিছু বিচার করে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছিলাম যে লেবংই ভ্যাম্পায়ার, এবং তাকে শেষ করতে হলে বাদুর অবস্থায় গুলি করেই তাকে বিনাশ করতে হবে। একবার যে রক্তপান করেছে, ভ্যাম্পায়ার আবার তার রক্তের লোভে ছুটে আসবেই, এটা আমার জানা ছিল। তাই ওই ফাঁদ পেতেছিলাম। এতক্ষণ শুনছিলেন মঞ্জিল সেনের লেখা রাতের আতঙ্ক। গল্পকথকের ভূমিকায় সুজয়, মিস্টার লেবংয়ের ভূমিকায় রনিত এবং অরুণের ভূমিকায় শ্রীমন্ত। সমগ্র পরিচালনা এবং সম্পাদনা সুজয় দাস। এদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার এই প্রেজেন্টেশনে আমাকে সাহায্য করার জন্য। আবারও অন্য কোনো দিন অন্য কোনো স্বাদের গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হবে স্টোরি টাইম উইথ সুজয়। ততক্ষণ শুনতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। স্টে সেফ, স্টে কানেক্টেড।